দর্শক সবাইকে আমন্ত্রণ। নিউজ 24 সকালের সংবাদ, আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। 3 ধাপের পৌরসভা ভোটে নৌকার বিরুদ্ধে ভূমিকা রাখা নেতাদের তালিকা করছে আওয়ামী লীগ। দলের প্রভাবশালী নেতা ছাড়াও এমপি প্রতিমন্ত্রীর নামও আসছে এই তালিকায়। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া এসব এমপি মন্ত্রীদের বিষয়ে তোলা কার্যনির্বাহী কমিটির সভায় কেন্দ্রীয় নেতারা বলেছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। গেল 3 ধাপের পৌরসভা নির্বাচনে 22টি পৌরসভায় মেয়র পদে জয় পান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অনেকগুলোই আবার নৌকার হারের কারণও দলের বিদ্রোহীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 12 বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর মধ্যে জয় পান 4 কাউন্সিলর প্রার্থী। 3 ধাপে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজের অভিযোগ উঠেছে দলের এমপি প্রতিমন্ত্রী সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে। আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নৌকা প্রতীক না দেওয়ার কথা বলছেন কেন্দ্রীয় নেতারা। দলের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা দায়িত্বশীল পদে থেকে যারা বিদ্রোহী প্রার্থীদেরকে মদত দিচ্ছেন বা সহায়তা করছেন বা তাদের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৌকার বিরোধিতার অপরাধে তাদেরকেও সাজা পেতে হবে, এমনকি তাদেরকে আগামী দিনে নৌকা দেওয়া হবে না এমন ঘোষণা আমাদের শ্রদ্ধেয় নেত্রী দিয়েছেন। মদতদাতাদের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে দলের পদ পদবি হারানোর সংখ্যাও উড়িয়ে দিচ্ছেন না নেতারা। দলীয় শৃঙ্খলার বাইরে কেউ না, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে তাদেরকে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দল করলে দলের সিদ্ধান্তকে সম্মান করতে হবে, দলের সিদ্ধান্তকে মান্য করতে হবে, মানতে হবে। যারা মানবেন না তাদের জন্য ভবিষ্যতে আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ করতে এরই মধ্যে কঠোর মনোভাবের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। গণপরিবহন হিসেবে সাধারণ যাত্রীদের সেবার চাইতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসেই বেশি মনোযোগী বিআরটিসি। ঢাকায় 413টি বাসের মধ্যে 182টি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবায়। সরকারের দফায় দফায় সহায়তা সত্ত্বেও খুঁড়িয়েই চলছে এই রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটি। বিভিন্ন ডিপোতে অচল পড়ে আছে প্রায় 500 বাস। অভিযোগ, অনিয়ম দুর্নীতির কারণেই প্রত্যাশিত সেবা দিতে পারছে না বিআরটিসি। তবে কর্তৃপক্ষের দাবি যে আগের চেয়ে অনেক কমেছে অনিয়ম। ভালো সেবা দিতে যথাসাধ্য চেষ্টা করছে বিআরটিসি। সহকর্মী প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সংখ্যা তো কম না, সহজে পাওয়া যায় না। দেখা গেছে রাতে 8টায় পাওয়া যায় না, সকালে মানে 6টায় 7টায় পাওয়া যায় না। বিআরটিসি বাস আরও বেশি দেওয়া দরকার। বিআরটিসির সেবা নিয়ে এই হচ্ছে যাত্রীদের মূল্যায়ন পর্যবেক্ষণ। অথচ রাজধানীর গণপরিবহন নৈরাজ্যের মধ্যে যাত্রীদের ভরসা হতে পারত রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। প্রায় 2 কোটি জনসংখ্যার রাজধানীতে যেখানে হাজার হাজার বেসরকারি বাস, সেখানে বিআরটিসির বাস যেন খুঁজে পাওয়া কঠিন। তথ্য বলছে ঢাকায় সরকারের বাস চলছে মাত্র 413টি, যার মধ্যে 182টি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে। যেসব স্টাফ বাসের বেশিরভাগই এখন ডিপোতে। বিআরটিসির আয়ের একটা বড় অংশ আসছে এসব স্টাফ বাস থেকে, যেসব স্টাফ বাসের বেশিরভাগই চলাচল করছে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু পুরো করোনাকাল জুড়েই দেশের শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ, আর তাই প্রায় বছরখানেক এসব স্টাফ বাস অলস বসে আছে বিভিন্ন ডিপোতে। আমাদের গাড়িগুলি যেহেতু বিশ্ববিদ্যালয়ে চলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলে, তাই আমরা এই গাড়িগুলি রুটে চালাতে পারি না। গণপরিবহনের চেয়ে এসব স্টাফ বাসে বেশি মনোযোগী বিআরটিসি। মাসে প্রায় 1,07,00,000 টাকা আসছে স্টাফ বাস থেকে। অবশ্যই স্টাফ বাসে আমাদের অবশ্যই লাভ, কারণ স্টাফ বাসে গাড়িটা তো শুধু খালি ওই কাজে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমাদের যন্ত্রাংশ মেনটেন্যান্স এই জিনিসটা খরচ কম হবে, আর আমরা একটা ফিক্সড একটা টাকা পাই। বিআরটিসির বহরে আছে 1803টি বাস, যার মধ্যে টিকে আছে 1353টি। বিভিন্ন ডিপোতে নষ্ট হয়ে পড়ে আছে প্রায় 500 বাস। অভিযোগ, অনিয়ম দুর্নীতির কারণেই বিআরটিসির বাস টিকছে না বেশি দিন, প্রত্যাশা পূরণ করতে পারছে না যাত্রীদের। বিআরটিসি কিন্তু সবই আছে, তাহলে কাঙ্ক্ষিত ফসল আমরা পাচ্ছি না কেন? ডেফিনেটলি এখানে পেশাদারিত্বের ঘাটতি আছে। এখানে যেই বেনিফিটটা জনগণের পাওয়ার কথা
সেটা কেউ না কেউ নিয়ে নিচ্ছে সুযোগ সন্ধানীরা। তবে বিআরটিসির এই জেনারেল ম্যানেজার দাবি করছেন, উন্নত বিশ্বের মতো গণপরিবহনে অবদান রাখতে না পারলেও আগের চেয়ে ভালো অবস্থায় রাষ্ট্রায়ত্ত এই পরিবহন সংস্থা। অনিয়ম দুর্নীতি কমেছে বলেও দাবি তার। আমরা যদি পরিবর্তন হই তাহলে বিআরটিসি এগিয়ে যাবে। আমরা বলবো যে আমরা 100% পারছি, বাট আমি আপনাকে আমরা বলবো না যে আমরা 100% ফিলফারেজ বন্ধ করতে পেরেছি, বাট আমি অন্তত এতটুকু বলতে পারি আমরা 60-70% আমরা উন্নতি হয়েছি। অবহেলা আর কার্যকর রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি এ সংস্থার মোট বাসের প্রায় 1/3 অচল পড়ে আছে। জরাজীর্ণ পরিত্যক্ত এসব বাসই যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিআরটিসির, কারণ দীর্ঘদিন ধরে কাজে না আসে এসব বাসই বিভিন্ন ডিপোর একটা বড় জায়গা দখল করে আছে, আর তাই দ্রুত এসব বাস সরাতে তাগিদ দিচ্ছে কর্তৃপক্ষ। তবে বিআরটিসির মাধ্যমে আরও ভালো সেবা পেতে এর উপর নজরদারি বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ওয়াগনে থাকা জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। ট্রেনের 8টি বগির মধ্যে 7টি দুমড়ে মুচড়ে যায়। আশেপাশের অনেক পুকুর জলাশয়ে এই জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে, এতে অগ্নিকাণ্ড সহ বড় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। সারা দেশে টিকা প্রয়োগের দিন যতই এগিয়ে আসছে ততই পাল্টাচ্ছে প্রয়োগ বাস্তবতা। এক মাসে প্রথমে 7 লাখ ডোজ এবং পরে 35 লাখ ডোজের কথা বলা হলেও এবার বলা হচ্ছে হাতে থাকা সবগুলো টিকাই প্রয়োগ করা হবে। সব মিলে সমন্বয়হীনতা থাকলেও দাবি করা হচ্ছে শুরু হলে ধীরে ধীরে সবাই আসবেন টিকার আওতায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হতে যাওয়া আনুষ্ঠানিক টিকা কার্যক্রমে ফেব্রুয়ারিতেই 60 লাখ মানুষকে টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ছিল হাতে থাকা বাকি 10 লাখ টিকা পরবর্তী চালানের সাথে প্রয়োগের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। যতই টিকা প্রয়োগের দিন এগিয়ে আসছে ততই চোখে পড়ছে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের সংখ্যা কম থাকায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রয়োজনে ফেব্রুয়ারিতেই দেয়া হবে 35 লাখ টিকা। টিকার ডোজ তো একটা দিলে হবে না, আমাদের 2টা দিতে হবে, তাহলে আমরা 30 লাখ দিব, দিয়ে তারপর অপেক্ষা করে আরো 30 লাখ দিব, কারণ তা না হলে পরে তো আমি ডোজ মিলাতে পারবো না। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধন বৃদ্ধির খবর, সেই সাথে উড়িয়ে দিলেন টিকা ভাগের তত্ত্ব। জানান, পর্যায়ক্রমে হাতে থাকা সবগুলো টিকা প্রয়োগ করা হবে। টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকবো এবং টিকা আসতে থাকবে, আমরা দিতে থাকবো। সিরাম থেকে টিকার দ্বিতীয় চালান আসলে আর নিবন্ধন আশানুরূপ না হলে এত টিকা কি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমরা আগেই নেগেটিভ চিন্তা কেন করি? আমরা মনে করব যে টিকা সময় মতো আসবে এবং টিকার যে দেওয়ার যে পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা দিতে থাকব। তবে টিকা প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সারা দেশে ভেজাল বা নকল মদ উৎপাদনকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। বিভিন্ন স্থানে কয়েক দফা প্রাণহানির পর সারা দেশে সাঁড়াশি অভিযানের নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও। একই ধারাবাহিকতায় ভেজাল মদ উৎপাদনকারীদের ধরতে অভিযান জোরদার করার কথা বলছে র্যাবও। মাসুদা লাবনীর রিপোর্টে বিস্তারিত। ভেজাল মদ উৎপাদন ও সরবরাহকারী গডফাদারদের ধরতে জোরদার হচ্ছে অভিযান। বিদেশি মদ আমদানিতে কড়াকড়ি আরোপের পর দেশে হঠাৎ করেই নকল মদ খেয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এমন বাস্তবতায় নকল মদের গডফাদারদের ধরতে সারা দেশে অভিযান শুরু হয়। যেহেতু একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই জন্য জোরদার হয়েছে। আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি এই বিষয়ে জোরদার মনিটরিং করার জন্য এবং এই বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য। অসাধু মদ উৎপাদনকারী ও কারবারিদের ধরতে নতুন করে মাঠে নেমেছে র্যাবও। আমরা আমাদের অভিযানকে আরো বেশি জোরদার করেছি। দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে যেখানে অনুমোদনবিহীনভাবে দেশি মদ তৈরি করা হয়, বিপণন করা হয় এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই তার দ্বারা প্রতারিত বা সাধারণ মানুষ যাতে এই ধরনের মাদকের ছোবলে না পড়ে, সেই জন্য র্যাব অত্যন্ত কঠোর ভূমিকা পালন করে আসছে।
বুধবার রাতে রাজধানীর উত্তরায় বিভিন্ন ক্লাব, বার, হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মাদকসহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সম্প্রতি উত্তরায় ব্যাম্বুসুট চাইনিজ রেস্টুরেন্টে ভেজাল মদ খেয়ে 2 জনের মৃত্যুর ঘটনায় সেখানেও অভিযান চালানো হয়। উত্তরা পশ্চিম থানায় 3টি মামলাও করে তারা। ইউলেবের কয়েকজন শিক্ষার্থী উত্তরাস্থ ব্যাম্বুসুট রেস্টুরেন্টে বসে মদ পান করেছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা উক্ত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মদের খালি বোতল এবং বিয়ারের খালি ক্যান উদ্ধার করি। ব্যাম্বুসেট সেখানে আমরা কোনো লাইসেন্স প্রদান করিনি, তারা আমাদের থেকে কোনো লাইসেন্স গ্রহণ করেনি। তিনি জানান, অবৈধ মাদক বিরোধী অভিযান আরো জোরদার হবে। আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 21 বিশিষ্ট নাগরিককে 2021 সালের 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পদক পাওয়া বিশিষ্টজনেরা হলেন ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার, মরহুম শামসুল হক ও মরহুম অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ। শিল্পকলার সঙ্গীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, আবৃত্তিতে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আলোকচিত্রে পাভেল রহমান, মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও মরহুম সৈয়দা ইসাবেলা, সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজি, বুলবুল চৌধুরী ও গোলাম মুর্শিদ। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, আমার 21 আমার ভাষা। জীবিকার সঙ্গে রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি বলে অভিযোগ ভাষা সৈনিক আহমেদ রফিকের। আর সেই কারণেই সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না বলে মত তার। ব্যক্তিগত স্বার্থপরতা এবং সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন তিনি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চাই। ভাষা আন্দোলনের সময় এগুলোই ছিল মূল দাবি। উচ্চ শিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার চেয়েছিলেন ভাষা শহীদেরা। বুকের তাজা রক্ত দিয়েও তা নিশ্চিত করতে পারেননি তারা। রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, কিন্তু সর্বস্তরে নেই বাংলার ব্যবহার। অথচ বিষয়টি খুব কঠিন নয় বলে মনে করেন ভাষা সৈনিক আহমদ রফিক। এটা পরিশ্রম হলো, এটা অসম্ভব কাজ নয়। সরকার যদি কিছু সংখ্যক অনুবাদক লাগিয়ে দেন, বসিয়ে দেন যে আচ্ছা, এবং টার্গেট ডেট ঠিক করে দেন যে এই সময়ের মধ্যে এটা করতে হবে, এটা কি কঠিন কাজ? কিন্তু আমাদের সেই ইচ্ছা নাই, সেই উদ্যোগ নাই, সেই উদ্যম নাই। অনেক অভিভাবক মনে করেন বাংলা মিডিয়ামে পড়লে সন্তানের পরবর্তী ক্যারিয়ার ভালো হবে না। তারা মনে করেন উচ্চ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ভালো ইংরেজি জানা প্রয়োজন। এ কারণে সন্তানের জন্য ইংরেজি মিডিয়ামকেই বেছে নেন তারা। তাদের এই মনোভাবের পেছনে সরকারের সদিচ্ছার অভাবকেই দুষছেন ভাষা সৈনিক আহমদ রফিক। তার মতে রয়েছে শিক্ষাক্ষেত্রের অনেক নীতি নির্ধারকের স্বার্থপর মনোভাবও। ব্যক্তিগত স্বার্থপরতা এবং ব্যবসা মানে শিক্ষা বাণিজ্যের পর্যায়ে চলে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদির পরিভাষা কিন্তু তৈরি আছে, সেগুলোকে ব্যবহার করা হয় না। জীবিকার সঙ্গে আমাদের রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি। জীবিকার সঙ্গে যদি এটা যুক্ত করা হতো তাহলে স্বাভাবিকভাবেই আমি এই বাংলাকে মাধ্যম হিসেবে গ্রহণ করতাম। বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং উচ্চ আদালতে ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা সৈনিক আহমদ রফিকের মতে সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন সাধারণ মানুষের ভাষার প্রতি ভালোবাসাও। তাহলেই নিশ্চিত হবে সর্বস্তরে বাংলার ব্যবহার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের রিপোর্ট জানিয়েছে একটি বিরতির সংবাদে ফিরছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। ঢাকার বায়ু দূষণ রোধে ফায়ার সার্ভিস ও ওয়াসাকে সহযোগিতা সহ 3 দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে ধুলোবালি নিরসনে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটানোর কথা বলেছেন আদালত। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের শুনানিতে এই নির্দেশনা আসে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত।
কয়েক বছর ধরেই বায়ু দূষণে রাজধানী ঢাকা বিশ্বের মধ্যে প্রথম কাতারে। এতে শ্বাসকষ্টজনিত রোগসহ নানা রোগে ভুগছে নগরবাসী। বায়ু দূষণ রোধে উচ্চ আদালতে রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি নিয়ে বায়ু দূষণ রোধে কয়েক দফা নির্দেশনা দেন আদালত। বৃহস্পতিবার সেই নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। প্রতিবেদনের উপর শুনানি নিয়ে 3 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটানোর নির্দেশনা দেন আদালত। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনকে আরও উঁচু স্থান থেকে পানি ছিটাতে বলেন আদালত। ঢাকার যে প্রবেশ পথ আছে গাবতলী, সায়দাবাদ, টঙ্গী, কেরানীগঞ্জ, পূর্বাচল, এই সমস্ত জায়গাগুলোতে তাদের গাড়ি থেকে পানি ছিটানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আরেকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন যে তাদের লিমিটেড গাড়ি থেকে যে পানিগুলো ছিটাচ্ছেন, যেগুলো একদম রাস্তার উপরে, সেগুলোকে বলেছেন একটু উপর থেকে ছিটানোর জন্য। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, কালো ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন বন্ধসহ নগর দূষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 19 কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, দূষণ রোধে সবগুলো সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। 30টি অভিযান পরিচালনা করা হয়েছে, 189টি মামলা দায়ের করা হয়েছে, 1,98,00,000 টাকার জরিমানা তাদের আদায় করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং তার ধারাবাহিকতা আজকে মহামান্য আদালতে আমাদের প্রত্যেকটি যারা রেসপন্ডেন্স 11 জন প্রতিষ্ঠান বা ব্যক্তি ছিলেন, তাদের পক্ষ থেকে আজকে শুধু রাজুক ব্যতীত সবার পক্ষ থেকে কমপ্লেইন দেওয়া হয়েছে। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে 2019 সালে জনস্বার্থে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড ও কলেজে ছাত্র দলের পুনর্গঠিত কমিটিতে স্থান পেয়েছে ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী মাদক সম্পৃক্ত বিবাহিত দলে নিষ্ক্রিয়রা। এসব অভিযোগ নগর ছাত্র দলের পদবঞ্চিত নেতাকর্মীদের। তারা বলছেন, এক যুগ ধরে যারা দলের জন্য কাজ করেছেন তাদেরই মূল্যায়ন করা হয়নি। এই অভিযোগে সদ্য ঘোষিত কমিটির 12 জন নেতা এরই মধ্যে পদত্যাগ করেছেন। এই ব্যাপারে দায়সারা মন্তব্য বরিশাল মহানগর ছাত্র দল সভাপতির। রাহাত খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 1.5 যুগ পর বরিশাল মহানগরের 26টি ওয়ার্ড ও 9টি কলেজ শাখা ছাত্র দলের অনুমোদন দেয় কেন্দ্রীয় সংগঠন। এর মধ্যে 11টি ওয়ার্ড ও 3টি কলেজ কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে, পলিটেকনিক ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন অংশ নেন ছাত্রলীগের মিছিলে। যুগ্ম আহ্বায়ক শিফাত তালুকদার ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাস করেন। এছাড়া বিএম কলেজ কমিটিতে স্থান পেয়েছেন ঢাকার চাকুরিজীবী মাজারুল ইসলাম বাবু সহ 5 জন নিষ্ক্রিয় নেতা। আছে বিবাহিতদের নামও। বিএম কলেজ ছাত্র দলে যাদেরকে কমিটিতে মূল্যায়িত করা হয়েছে, তাদের বিএম কলেজের ক্যাম্পাসে কোনো ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংঘের ছাত্র দলের সাথে সম্পৃক্ততা ছিল না। তারা অছাত্র এবং দীর্ঘদিন নিষ্ক্রিয়দেরকে দিয়ে যদি এই মুহূর্তে দলের কমিটি দেওয়া হয়, সেই কমিটি আমরা মানি না। আমরা জেল কেটেছি, মামলা খেয়েছি, আজকে এই কমিটিতে আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন না হলে ভবিষ্যতে ছাত্রদলের রাজনীতি থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে বলে শঙ্কা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের। পরীক্ষিতদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে, সেজন্য তারা অনেক ক্ষোভ আছে। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, তাদের যদি কোনো লিখিত কোনো অভিযোগ থাকে কেন্দ্রীয় ছাত্রদল আমলে নিয়ে তাদের দিকে সুদৃষ্টি দেওয়া হোক। তবে সভাপতি বলছেন, কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে বরিশাল মহানগরের কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে। সীমিত সংখ্যক পদে সবাইকে খুশি করা সম্ভব নয়। পদ তো সীমিত, কিন্তু প্রার্থী তো অনেক। আর কিভাবে আমরা সবাই খুশি করব বলেন? পদ থাকবি, ছাত্রলীগ কর্মী থাকবে, অমুক থাকবে, সমুক থাকবে, এইসব কথা বলবি যারা পদ পায় না। কমিটিতে স্থান পেতে সর্বনিম্ন 2005 সালে এসএসসি পাস, অবিবাহিত এবং সবশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র জমা দেওয়ার বিধান রয়েছে ছাত্রদলে। তবে নতুন কমিটির অনেক নেতার ক্ষেত্রে এসব শর্ত শিথিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কর্মসংস্থানে ভূমিকা রাখছেন গ্রামীণ নারী উদ্যোক্তারা। একদিন নিজেরাই ছিলেন অসহায়, অন্যের বোঝা, আর আজ তারাই স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আত্মপ্রকাশ করেছেন উদ্যোক্তা হিসেবে, বলছে কুড়িগ্রামের নারী উদ্যোক্তা মর্জিনা বেগমের কথা। তার কারখানায় কাজ করে কর্মসংস্থান হয়েছে 3.5 শতাধিক নারীর। হুমায়ুন কবির সূর্য তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
কেউ বা তৈরি করছেন নকশি কাঁথা, আবার কেউ বা সুন্দর নকশায় ফুটিয়ে তুলছেন শল ও শাড়ি। পাট দিয়েও বিভিন্ন পণ্য তৈরি করছেন অনেকে। এ কাজের নেতৃত্ব দিচ্ছেন মর্জিনা খাতুন। মর্জিনা খাতুন জানান, বেসিক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে তবকপুর মহিলা উন্নয়ন সমিতির নামের একটি কারখানা চালু করেছেন তিনি। তবে তার ব্যবসা প্রসারের জন্য চান সরকারিভাবে সহযোগিতা। সরকার যদি আমাদের কিছু ঋণ দেন বা অর্থ, মোটা অঙ্কের একটা অর্থ আমাদের সাহায্য করেন, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো। তার এই কারখানায় কাজ করছেন বর্তমানে 360 জন নারী। সংসারের পাশাপাশি এখানে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বীও হয়েছেন তারা। কাজ করতেছি, মাসে মাসে কিছু টাকা রোজগার হচ্ছে, সে টাকা দিয়ে আমারও চলতেছে, পাশাপাশি আমার পরিবারকে হেল্প করতেছি। আমি কাজ কামে ঢুকিয়ে সংসারটা চালাই। বিসিকের পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিলে ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। বিসিকের পাশাপাশি অন্য আর্থিক প্রতিষ্ঠান যদি এই ক্ষুদ্র কুটির মাঝারি শিল্প উদ্যোক্তাদের বিভিন্নভাবে হেল্প করতে পারেন, তাহলে আমাদের কুড়িগ্রাম জেলার ক্ষুদ্র কুটির শিল্পের এবং ব্যাপক একটা প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। কুড়িগ্রাম জেলায় প্রায় 8,000 ক্ষুদ্র কুটির ও কারুশিল্প রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আর একটু বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আর একবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ভরা মৌসুমেও সবজির ন্যায্য দাম পাচ্ছেন না যশোরের কৃষকরা। কৃষকদের অভিযোগ, কাঁচা পণ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কম দামে সব সবজি কিনে অন্য জেলায় নিয়ে যাচ্ছেন পাইকাররা। এতে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই কষ্টে ফলানো ফুলকপি খেতেই নষ্ট করছেন যশোরের সদর উপজেলার বীর নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলাম। ধার দেনা করে 3 বিঘা জমিতে বিভিন্ন সবজির আবাদ করেছিলেন তিনি। এর মধ্যে বেশিরভাগ জমিতে ছিল ফুলকপি। সবজির ভরা মৌসুমে প্রতিটি ফুলকপি বিক্রি করেছেন 1 টাকা দরে। এতে লাভ তো দূরের কথা, পরিবহন খরচই উঠছিল না। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে খেতেই ফসল নষ্ট করছেন তিনি। প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়েছে, যেটা আমি এবছর পুষিয়ে নিতে পারছি না। আমার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। শুধু রফিকুল ইসলাম নিজে নয়, তার মতো অনেকের অবস্থা একই রকম। প্রান্তিক কৃষকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাজারে যে কিনে খাচ্ছে আসলে তারা বিক্রি করতেছে কেজি প্রতি 15 টাকা, আমরা পাচ্ছি 2 টাকা 3 টাকা পিস। বর্তমান যে বাজার চাহিদা, আমরা বাজারে যে কোনো টাকা পাচ্ছি না, আমাদের খরচ উঠতেছে না। সরকার মহোদয়ের কাছে বলবো যে আপনারা সরাসরি এই জিনিসটা নিয়ন্ত্রণ করুন এবং আমরা প্রকৃত কৃষক, আমরা যাতে এই মূল্যটা সরাসরি ওইভাবে পেতে পারি। তবে কৃষকরা যাতে সবজির ন্যায্য মূল্য পায় সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের লেবুতলা ইউনিয়নে 2টা কালেকশন পয়েন্ট তৈরি করতেছি। সেখানে সবজি বা কৃষকের পণ্য সেই কালেকশন পয়েন্টে জমা হবে গ্রুপের মাধ্যমে। ওখানে আমরা কিছু লিড ফার্মার সৃষ্টি করতেছি। আমরা ওখানে ওয়াশিং, গ্রেডিং এবং শটিং এর ব্যবস্থা করতেছি। দেশের মোট চাহিদার প্রায় 60 থেকে 65% সবজির উৎপাদন হয় যশোরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সেনাবাহিনীর হাতে আটক নেত্রী অং সান সুচি সহ অন্য বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার তাদের বিবৃতিতে এই আহ্বানের পাশাপাশি দেশটির জরুরি অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন গণমাধ্যম এপি জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলো সমুন্নত রাখার প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়েছে বিবৃতিতে। সেই সাথে মানবাধিকার ও আইনের শাসনকে পুরোপুরি শ্রদ্ধা করতে বলা হয়েছে। পাশাপাশি মিয়ানমারের জনগণের স্বার্থে তাদের ইচ্ছা অনুযায়ী আলোচনার টেবিলে বসতে এবং সম্প্রীতির পথে হাঁটার তাগিদ দিয়েছে নিরাপত্তা পরিষদ। এদিকে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ইয়াঙ্গুন শহরে বিভিন্নভাবে বিকট শব্দের সৃষ্টি করে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাসিন্দারা। একই দিনে মিয়ানমারের রাজধানী নেপিদোতে সেনা অভ্যুত্থানের সমর্থনে মিছিল করেছে হাজারো মানুষ। দেশটিতে আগামী রোববার পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। বিতর্কিত নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলমান প্রতিবাদের মধ্যেই মোদী সরকারের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। ভারতের পাশে বাইডেন প্রশাসন দাঁড়ালেও কৌশলে মধ্যপন্থা নীতি অবলম্বন করছে ব্রিটেন।
বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। কৃষক আন্দোলন নিয়ে ভারত যে সময় দ্বিধা বিভক্ত, আন্তর্জাতিক স্তরে যখন আওয়াজ উঠছে, সে সময় মোদী সরকারের নয়া কৃষি আইনকে সমর্থন দিয়ে ভারত সরকারের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। এই আইনের প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ উন্নত গণতন্ত্রের পরিচয়। দেশটির শীর্ষ আদালতও একই কথা বলেছে। এই সংস্কারে কৃষকেরাই লাভবান হবেন, বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে। সংলাপের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্যের সমাধান করা উচিত। এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভারত সরকারের পাশে দাঁড়ালেও নিজেদের অবস্থান পরিষ্কার করতে পার্লামেন্টে একটি বিতর্ক সভার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। জনমতের উপর ভিত্তি করে বিষয়টি নিয়ে তাদের অবস্থান ঠিক করতে চায় ব্রিটেন। এদিকে মার্কিন পপ তারকা রিয়ানা বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। তার টুইটে কয়েক ঘন্টা পর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নো তারকা মিয়া খলিফা এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিস কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন। রিয়ানার টুইটের পরে আন্তর্জাতিক আন্দোলনের খবরে আরও বেশি করে উৎসাহিত হয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ভাবমূর্তি খারাপ হয় ভারতের। পাল্টা বিবৃতি দিয়ে কড়া অবস্থান নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্ক করা হয় টুইটারকেও। বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে হুঁশিয়ারি দেয় কেন্দ্র। Over the next few days, চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। quantities to Oman. চীনে উইঘুর মুসলিম নারীদের উপর নিপীড়নের ঘটনায় দারুণ চটেছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে বেজিংকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের প্রথম ফোন আলাপে উঠে এসেছে এই চীন পরিস্থিতি। ছিল মিয়ানমারের অভ্যুত্থানের বিষয়টিও। আসমাতুরির এক্স রিপোর্টে বিস্তারিত। চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম নারীদের আটক রেখে বন্দি শিবিরে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। বুধবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানকার বন্দি শিবিরে নারীদের যৌন নির্যাতন সহ নানা নিপীড়নের ভয়াবহ বর্ণনা দেওয়া হয়েছে। নারীদের উপর পাশবিক এসব নির্যাতনের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর জন্য চীনকে কঠিন মাশুল গুনতে হবে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে শি জিনপিং সরকার। এশিয়ার শক্তিধর এই দেশটি নিয়ে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। চীনকে মোকাবেলায় দুই সরকার প্রধানের কৌশল নিয়েও আলোচনা হয় সেখানে। রাষ্ট্রনেতাদের ফোন আলাপে এ সময় উঠে আসে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিষয়টিও। কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে চীন ভেটো দিয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের অন্যতম সদস্য বেইজিং। তাই চীন ভেটো দিলে যে কোনো প্রস্তাব দুর্বল হয়ে যায়। তবে বাইডেন মরিসনের ফোন আলাপে চীন ও মিয়ানমার ইস্যুতে বিস্তারিত কি আলোচনা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আসমাতুলি, নিউজ 24। আর একটু বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। ইরানের উপর নিষেধাজ্ঞা এবং দুই দেশের অর্থনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার চলবে। বুধবার এমন রায় দেন হেগের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের একটি বড় বিজয় বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আসমাতুলির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2015 সালে ইরানের সঙ্গে করা 6 জাতির মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচিত সেই চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে বের করে আনে ট্রাম্প প্রশাসন। এরপর ওয়াশিংটন তেহরানের উপর একের পর এক আরোপ করতে থাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের অভিযোগ, এই নিষেধাজ্ঞার মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তিও লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এরই জেরে ওই বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে ইরান। 3 অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ এই বিচার আদালত ইরানের পক্ষে মামলা রায় দেয়। বিশেষ করে ইরানের মানবিক পণ্য সরবরাহকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিলেন আদালত। কিন্তু সে রায় বাস্তবায়ন না করে উল্টো এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিচারের শুনানি স্থগিত রাখার আবেদন জানায়। তবে বুধবার হেগের আন্তর্জাতিক বিচার আদালত যুক্তরাষ্ট্রের আবেদন খারিজ করেন। বলেন, বিচারের শুনানি স্থগিত করার মার্কিন প্রশাসনের আবেদন বেশিরভাগ বিচারক ন্যায়সঙ্গত মনে করেননি, বরং তারা ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের অভিযোগ খতিয়ে দেখতে আগ্রহী।
আদালতের এই রায়কে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিরাট জয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বুধবার এক টুইটারে এই মন্তব্য করেন তিনি। জারিফ বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে, তাই এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। আসমাতুলি, নিউজ 24। সিরিয়ার কুনেইত্রা প্রদেশে বুধবার আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। তবে সিরীয় সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বুধবার স্থানীয় সময় রাত 10:42 অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে মাটিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে হামলাটি চালানো হয়। তবে সিরিয়ার সেনাবাহিনী তা কুনেইত্রা প্রদেশের আকাশে প্রতিহত করেছে। 2011 সাল থেকেই উগ্র সন্ত্রাসবাদী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় সহিংসতা শুরু করে। এরপর থেকেই দেশটির উপর বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। এবারে নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। মিরাজের সেঞ্চুরি আর সাকিবের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 430 রান। অন্যদিকে 2 উইকেটে 75 রান নিয়ে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ, কুচকির পুরনো ইনজুরিতে পরে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। পার্থমণিক জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম টেস্টে ঘটনাবহুল একটা দিন পার করলো বাংলাদেশ। কি ছিল না এতে? দিনের শুরুতেই লিটনের ফিরে যাওয়া, সাকিবের অর্ধশতক, 8 নেমে মিরাজের সেঞ্চুরি, বল হাতে মুস্তাফিজের উইকেট, আর দিন শেষে সাকিবের পুরনো ইনজুরির মাথা চাড়া দেয়া। বলা যেতে পারে মনোযোগ আকর্ষণে 100-তে 100 চট্টগ্রাম টেস্ট। সাকিব লিটন জুটিতে বড় কিছুর আভাস আগের দিনই মিলেছিল, তবে তৃতীয় ওভারেই লিটনকে আউট করে সে আভাসে সংশয়ের চিহ্ন এঁকে দেন জোমেল ওয়ারিকান। অন্য প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন সাকিব। কর্নওয়ালের প্রথম শিকার হবার আগে খেলেন 68 রানের ইনিংস। ধৈর্যের পরীক্ষায় সফল ছিলেন তাইজুলও। তার 12 ওভার ব্যাটিং প্রশস্ত করে মিরাজের সেঞ্চুরির পথ। শেষটায় নাইম আর মুস্তাফিজকে নিয়ে টেস্টে নিজের প্রথম শতক তুলে নেন টাইগার এই অলরাউন্ডার। মিরাজের 103 রানের সুবাদে বাংলাদেশ পায় 430 রানের পুঁজি। ব্যাট হাতে নিজেদের সূচনা বাউন্ডারি হাঁকিয়ে করেন ব্র্যাথওয়েট। তবে পঞ্চম ওভারেই মুস্তাফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন জন ক্যাম্পবেল। 11তম ওভারে কাটার মাস্টারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মোসলে। 17তম ওভারে দিনের বড় দুঃসংবাদটা পায় বাংলাদেশ। পুরনো কুচকির ইনজুরিতে আক্রান্ত হন সাকিব আল হাসান, ছেড়ে যান মাঠ। দিন শেষে 2 উইকেটে 75 রান বলে দেয় লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর এমন প্রেক্ষাপটে সাকিবকে না পাবার শঙ্কা দলের জন্যই হতাশার। প্রত্যাশা এখন একটাই, সুস্থ হয়ে উঠুক সাকিব আল হাসান, সাগরিকার উইকেটে উঠুক তার বোলিং ঘূর্ণি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়ায় উচ্ছ্বাস ঝরেছে মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ম্যাচ শেষে জানিয়েছেন তৃতীয় দিনের পরিকল্পনার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খুব ভালো লাগছে যে আসলে এরকম একটা সেঞ্চুরি খুব ভালো লাগছে এবং আসলে আনবিলিভেবল। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। নিজের কনফিডেন্টটা বেড়েছে, যেহেতু অনেক দিন ধরে একটা ভালো স্কোর পাচ্ছিলাম না, রান করতে পারতেছিলাম না, নিজেও হতাশ ছিলাম। বাট বিগত কয়েকদিন কাজ করেছি, ভালো ব্যাটিং হয়েছে। It's still a good batting pitch, so tomorrow's a very important day for us. We really gotta build some partnerships and get runs on the board, get to as close to that as possible or even pass. And then obviously from there second innings will be crucial. আগামী মার্চে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সফরে বাংলাদেশের সূচিতে পরিবর্তন এসেছে। মূল সূচি থেকে 7 দিন পিছিয়ে নতুন করে সূচি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। কিউই ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লজিস্টিক্যাল কারণে এই সূচিতে পরিবর্তন। এই সফরে গিয়ে সিরিজের জন্য প্রস্তুতি আরেকটু ভালো করতে কুইন্সটাউনে 5 দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। 3 ম্যাচে ওয়ানডে সিরিজের আগে সূচি অনুযায়ী 13, 17 ও 20 মার্চ হওয়ার কথা ছিল। তবে এখন 20, 23 ও 26 মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ 3টি। সূচির পরিবর্তন হলেও একই রয়েছে ভেন্যু। এদিকে টি-20 সিরিজের 3 ম্যাচ 23, 26 ও 28 মার্চের পরিবর্তে হবে 28, 30 মার্চ ও 1 এপ্রিল।
আগে টি-20 সিরিজের প্রথম ম্যাচ ছিল নেপিয়ারে, পরেরটি অকল্যান্ডে, শেষটি হ্যামিল্টনে। নতুন সূচিতে প্রথম ম্যাচ হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে এবং শেষটি হবে অকল্যান্ডে। এবারে ফুটবলের খবর। পেশাদার লীগ ফুটবলে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরার বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। প্রতিপক্ষ কঠিন হলেও জয়ের ব্যাপারে আশাবাদী বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন। জানিয়েছেন 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামাবেন তার দল। বিস্তারিত রিপোর্টে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজেনের শিষ্যরা। পেশাদার লিগে টানা 5 জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। এবারে তাদের প্রতিপক্ষ টেবিলের 6 থাকা চট্টগ্রাম আবাহনী। দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রুজেনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু বিশ্বনাথরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংও সময় দিয়েছেন ইব্রাহিম, রাউল বেসেরা, মাসুদ মিয়া জনিরা। প্রতিপক্ষ কঠিন হলেও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ অস্কার ব্রুজেন। দলে কিছু ছোটখাটো ইনজুরি থাকলেও সব ছাপিয়ে 3 পয়েন্টেই চোখ তার। চট্টগ্রাম আবাহনী শক্তিশালী দল, ওদের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন। কুমিল্লা আর ঢাকার মাঠের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। দলে কিছু ছোটখাটো ইনজুরি সমস্যা রয়েছে, তবে আমাদের 22 জনের স্কোয়াডই শক্তিশালী, তাই সেসব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য থাকবে 3 পয়েন্ট। Kumilda games and Dhaka games are completely different. চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারলে 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত হবে বসুন্ধরা ক্লাবটির। তৌহিদুল ইসলাম, নিউজ 24। গ্যালারি কার আয়োজনে এবারে উঠে এসেছে প্রখ্যাত 7 জন চিত্রশিল্পীর আঁকা প্রায় 61টি শিল্পকর্ম। প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে সাইন ইন। প্রকৃতি, শৈশব, মানুষের অবয়ব ইত্যাদি নানা ধরনের আঁকা ছবি নিয়ে শুকন আমির জানাচ্ছেন বিস্তারিত। এক একটি ফ্রেম যেন এক একটি গল্প। কোনো গল্পে ধরা দেয় প্রকৃতি, শৈশব, কোনো গল্পে মান অভিমান, আবার কোনো গল্পে বুক পাজরের গুমোট দুঃখ ভাসমান। কোনোটা আবার ছেঁড়া রঙে ধুয়ে যাওয়া কাব্যকথন, যার দেয়াল চিরে বাড়তে থাকে মায়া, কথা কয় নুয়ে পড়া শতাব্দীর নিভৃত চারণ। ক্লাসিক্যাল যেভাবে যে বিষয়গুলো আসতো সেটা আসছে, কিন্তু তার উপস্থাপনার ক্ষেত্রে এক একজন শিল্পী এক এক ধরনের পারসেপশন সে খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এসব গল্পের কারিগর প্রখ্যাত 7 জন চিত্রশিল্পী, যাদের আঁকা এইসব ছবি নিয়ে গ্যালারি কায়া আয়োজন করেছে প্রদর্শনী। আনিসুর যেমন ওয়াটার কালারও করেন, কিন্তু উনি মূলত বেশি খ্যাতিমান হচ্ছে তার উডকাটের জন্য। শাহানুর মামুন খ্যাতিমান তার ওয়াটার কালার, স্পেশালি ল্যান্ডস্কেপের জন্য। কামালের কাজের যে পান সুপারি, এটা বেশ সকলে খুব পছন্দ করে। আমার যেটা খুব ভালো লেগেছে, গ্যালারি কায়াতে আমরা এক্সিবিট করছি আব্দুল্লাহ আল বশিরের কাজ। অ্যাক্রিলিক, তেল রং, প্যাস্টেল, চারকোল ও মিশ্র পদ্ধতিতে আঁকা প্রায় 61টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম রাখা হয় সাইন ইন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।